নমস্কার বন্ধুরা, আজ আপনারা শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস কালিন্দী। তাহলে চলুন শুরু করছি। নদীর ওপারে একটা চর দেখা দিয়েছে। রায়হাট গ্রামের প্রান্তেই ব্রাহ্মণী নদী। ব্রাহ্মণীর স্থানীয় নাম কালিন্দী, লোকে বলে কালী নদী। এই কালী নদীর ওপারে চর জাগিয়াছে। এখন যেখানে চর উঠিয়াছে, পূর্বে ওইখানেই ছিল কালী নদীর গর্ভভূমি। এখন কালী রায়হাটের একাংশ গ্রাস করিয়া গ্রামের কোলে কোলে বহিয়া চলিয়াছে। গ্রামের লোককে এখন 20 হাত উঁচু ভাঙন ভাঙিয়া নদী গর্ভে নামিতে হয়। ওই চরটা লইয়া বিবাদ বাঁধিয়া উঠিল। রায়হাট প্রাচীন গ্রাম। এখানকার প্রাচীন জমিদার বংশ রায়েরা শাখা প্রশাখায় বহুধা বিভক্ত। এই বহু বিভক্ত রায়বংশের প্রায় সকল শরিকই চরটার স্বামিত্ব লাভ করিবার নিমিত্ত এক হাতে লাঠি ও অপর হাতে কাগজ লইয়া অগ্রসর হইলেন। ইহাদের মধ্যে আবার না মাথা গলাইয়া আসিয়া প্রবেশ করিল জন দুয়েক মহাজন এবং জন কয়েক চাষী প্রজা। সমস্ত লইয়া বিবদমান পক্ষের সংখ্যা 115 গিয়া দাঁড়াইয়াছে। প্রত্যেকেই প্রত্যেকের বিরোধী। জমিদারগণের প্রত্যেকের দাবি চর তাহার সীমানায় উঠিয়াছে, সুতরাং সেটা তাহারই খাস দখলে প্রাপ্য। মহাজন 2 জনের প্রত্যেকের দাবি তাহার নিকট আবদ্ধ জমি সংলগ্ন হইয়া চর উঠিয়াছে, সুতরাং চর তাহার নিকট আবদ্ধ সম্পত্তি বলিয়া গণ্য হওয়া উচিত এবং নাকি তাহাই হইতে হইবে। প্রজা কয়েকজনের দাবি কালীর গ্রাসে এপারে তাহাদের জমি গিয়াছে, সুতরাং ওপারে যে ক্ষতিপূরণ কালী দিয়াছে সে প্রাপ্য তাহাদের। রায়বংশের বর্তমানে 105 জন শরিক। বাকি খাজনার মকদ্দমায় জমিদার পক্ষীয় গণের নাম লিখিতে 3 পৃষ্ঠা কাগজ পূর্ণ হইয়া যায়। ইহাদের মধ্যে যোগ দিয়াছেন 102 জন। বাকি 3 পক্ষের মধ্যে এক পক্ষের মালিক নিতান্তই সঙ্গতহীন নাবালক। দ্বিতীয় ও তৃতীয় পক্ষ কিন্তু এখনকার বহুকালের 2টি বিবদমান পক্ষ। এক পক্ষ রায়বংশের দৌহিত্য বংশ, অপর পক্ষ রায়বংশেরই সর্বাপেক্ষা ধুরন্ধর ব্যক্তি কূটকৌশলী ইন্দ্র রায়। ইন্দ্র রায়ের হাত গরুরের তীক্ষ্ণ নখরের মতো প্রসারিত হইলে কখনো শূন্য মুষ্টিতে ফেরে না, ভূখণ্ডও বোধ করি উবড়াইয়া উঠিয়া আসে। এই ইন্দ্র রায়ের অপেক্ষাতেই বিবদমান পক্ষ সকলেই উদ্ধত হস্ত এখনো স্তব্ধ হইয়া আছে, অন্যথায় এতদিন একটা বিপর্যয় ঘটিতে যাইত। অপর পক্ষ ইন্দ্র রায়ের বংশানুক্রমিক প্রতিপক্ষ রামেশ্বর চক্রবর্তী। তিনিও এককালে ইন্দ্র রায়ের সমকক্ষ ব্যক্তি ছিলেন। কুল বুদ্ধি অপেক্ষা ব্যক্তিত্ব ছিল তাহার বড়। দাম্ভিকতার প্রতিমূর্তি। ইন্দ্র রায়ের সহিত দ্বন্দ্বে ইন্দ্র রায়কেই অস্ত্রস্বরূপ ব্যবহার করিতেন। প্রতি ক্ষেত্রে তিনি সাক্ষী মানিতেন ইন্দ্র রায়কে। ইন্দ্র রায় মিথ্যা বলিলে তিনি হাসিয়া তাহার দাবি প্রত্যাহার করিয়া বলিতেন, তোমার সাক্ষী দেয়ার কি ফি দিলাম ইন্দ্র, নিজেই খরচ করে সাক্ষীদের তুমি জুতো কিনে দিলে। বাড়ি ফিরিয়া তিনি গ্রামে বড় একটা খাওয়া দাওয়া ঝুড়িয়া দিতেন। কিন্তু যে কালের গতিতে যদুপতি যান, তাহার মথুরাপুরীও গৌরব হারায়। সেই কালের প্রভাবেই বোধ করি সে রামেশ্বর আজ আর নাই। তিনি নাকি দৃষ্টিহীন হইয়া অন্ধকার ঘরে বিছানায় পড়িয়া আছেন, ভূমিশায়ী জীর্ণ জয়স্তম্ভের মতো। চোখে নাকি আলো একেবারে সহ্য হয় না, আর মস্তিষ্কও নাকি বিকৃত হইয়া গিয়াছে। সম্পত্তি পরিচালনা করে প্রাচীন নায়ক যোগেশ মজুমদার। যোগেশ মজুমদারের অন্তরালে আছে শান্ত বিষাদ প্রতিমার মতো একটি নারী মূর্তি, রামেশ্বরের দ্বিতীয় পক্ষের স্ত্রী সুনীতি দেবী। 2টি পুত্র, বড়টির বয়স 18, ছোটটি সবে 15 পা দিয়াছে। সম্প্রতি মজুমদার সুনীতি দেবীকে অনেক বলিয়া কহিয়া বড়টিকে পড়া ছাড়াইয়া বিষয়কর্মে লিপ্ত করিয়াছেন। অবশ্য লেখাপড়াতেও তাহার অনুরাগ বলিয়া কিছু ছিল না।
এই বিবাদ আরম্ভ হইবার পূর্ব হইতেই মজুমদার এবং রামেশ্বরের জ্যেষ্ঠ পুত্র মহিন্দ্র এখানে নাই। তাহারা দূর মহালে গিয়াছে মহাল পরিদর্শনে। লোকে বুঝিল, হয় ইন্দ্ররায় প্রতিদ্বন্দ্বীর অপেক্ষায় আছেন, নয় সুযোগের প্রতীক্ষা করিতেছেন, উপযুক্ত সময়ে ছো মারিয়া বসিবেন। চাষী প্রজারা এতটা বোঝে নাই। তাহারা যেদিন আসিয়া ইন্দ্ররায়কেই ধরিয়া বসিল, হুজুর, আপনি একটা বিচার করে দেন। অতি মৃদু হাস্যের সহিত অল্প একটু ভ্রু কুঞ্চিত করিয়া তিনি বলিলেন, কিসের রে? যেন তিনি কিছুই জানেন না। কার সঙ্গে ঝগড়া হলো তোদের? উৎসাহিত হইয়া প্রজারা বলিল, আগে ওই নদীর উপারের চরটার কথা বলছি। ইপারে আমাদের জমি খেয়ে তবে তো নদী উপারে উগড়েছে। আমাদের জমি যে পয়ন্তি হলো, তার খাজনা তো আমরা কমই পাই না। আমরা তো বছর বছর লোকসান গুনে যাচ্ছি। বা হাতে গোফে তা দিতে দিতে রায় বলিলেন, বেশ তো, লোকসান দিয়ে দরকার কি তোদের? লোকসানি জমা ইস্তফা দিলেই পারিস। বা হাতে গোফে তা দেওয়া রায়ের একটা অভ্যাস। লোক বলে, ওই সঙ্গে তিনি মনে মনে বুদ্ধিতে পাক মারেন। প্রজারা হতবম্বের মতো রায়ের মুখের দিকে খানিকক্ষণ চাহিয়া থাকিয়া বলিল, আগে ই তাহলে বিচার কি করলেন আপনি? হাসিয়া ইন্দ্ররায় বলিলেন, তোরা যা বলবি তাতে সায় দেওয়ার নামই তো বিচার নয় রে। বিচারের তো একটা আইন আছে, সেই আইন মতে তো জজকে রায় দিতে হয়। প্রজারা হতাশ হইয়া উঠিয়া চলিয়া গেল। যাইবার পথে তাহারা পরামর্শ করিয়া উঠিল গিয়া রামেশ্বর বাবুর বাড়ি। কাছারিতে মালিক কেহ নাই। চাকরটা বলিল, বড় বাবুও নাই, নায়েব বাবুও নাই, কর্তাবাবুর সঙ্গে তো দেখা হবেই না। প্রজারা গ্রামেরই লোক, তাহারা সকল সংবাদই রাখে। তাহারা জানে এখন এ বাড়ির সব কর্মের অন্তরালে একটি অদৃশ্য শক্তি কাজ করে। পরমা শক্তির মতো তিনিও নারী রূপিণী। তাহারা বলিল, আমরা মায়ের সঙ্গে দেখা করব। চাকরটা অবাক হইয়া গেল। এমন ধারার কথা সে কখনো শোনে নাই। সে বলিল, তোমরা কি খেপেছ নাকি? রামেশ্বর বাবুর ছোট ছেলে অহিন্দ্র পাশেই একখানা ঘরে পড়িতেছিল। সে এবার বাহির হইয়া আসিল। খাপ খোলা তরোয়ালের মতো রূপ, ঈষৎ দীর্ঘ পাতলা দেহ, উগ্র গৌর দেহবর্ণ, পিঙ্গল চোখ, মাথার চুল পর্যন্ত পিঙ্গলাভ। তাহাকে দেখিয়া প্রজারা উৎসাহিত হইয়া উঠিল। এবারের বড় ছেলে মহিন্দ্রকে দেখিয়া তাহাদের ভয় হয়। 10টা কথার পর মহিন্দ্র একটা জবাব দেয়। তাহাদের মুখের দিকে চাহিয়া পর্যন্ত সে কখনো কথা বলে না। আর এই ছোট দাদা বাবুটির রূপ যতই উগ্র হোক না কেন, এমন নিঃসংকোচ স্বচ্ছন্দ ব্যবহার, এমন মধুমাখা মিষ্ট কথা তাহারা কারোর কাছে পায় না। গল্প লইয়া তাহাদের সহিত তাহার মিলন ক্ষেত্র গড়িয়া উঠিয়াছে। প্রাচীন চাষীদের কাছে সাঁওতাল বিদ্রোহের গল্প শুনিতে যায়। সে নিজে বলে দেশ বিদেশের কত গল্প। সমুদ্রের ধারে সোমনাথ শিব মন্দির লুঠের কথা, আমেরিকার সাহেবদের সঙ্গে বিলেতদের সাহেবদের লড়াইয়ের কথা তাহারা বিস্ময়ে বিস্মুগ্ধ হইয়া শোনে। অহিন্দ্রকে দেখিয়া তাহারা পরম উৎসাহের সহিত বলিল, ছোট দাদাবাবু কবে এলেন? অহিন্দ্র এখান হইতে 10 মাইল দূরে শহরের স্কুলে পড়ে। অহিন্দ্র হাসিয়া বলিল, কাল সন্ধেবেলা এসেছি, 4 দিন ছুটি আছে। তারপর তোমরা এসেছ কোথায়? দাদাও বাড়ি নেই, নায়েব কাকাও নেই। তাহারা বলিল, আপনি তো আছেন দাদাবাবু, আপনি আমাদের বিচার করে দেন। খিলখিল করিয়া হাসিয়া অহিন্দ্র বলিল, আমি বিচার করতে পারি নাকি? দূর দূর। তাহারা ধরিয়া বলিল, না দাদাবাবু, আপনাকে আমাদের এ দুঃখের কথা শুনতেই হবে। না শুনলে আমরা দাঁড়াবো কার কাছে? নইলে নিয়ে চলুন আমাদের মায়ের দরবারে, আমরা না খেয়ে পড়ে থাকবো এখানে। অহিন্দ্র মায়ের কাছে গেল। সুনীতি স্বামীর জন্য আহার প্রস্তুত করিতেছিলেন। অহিন্দ্র আসিয়া দাঁড়াইতে বলিলেন, কি রে ওহি? মা ও ছেলের এক রূপ, তফাৎ শুধু চুলের ও চোখের। মুখ, রং ও দেহের গঠনে ওহি যেন মায়ের প্রতিবিম্ব। কেবল পিঙ্গল চুল ও চোখ তাহার বৃত্তিবংশের বৈশিষ্ট্য। সুনীতির বড় বড় কালো চোখ, চুল ও ঘন কৃষ্ণবর্ণ।
তাহার বড় ছেলে মহির সহিত তাহার কোনো সাদৃশ্যই নাই। সর্ব অবয়বে সে তাহার পিতার অনুরূপ। ওহি সঙ্গে সঙ্গে ফিরিল। মা হাসিয়া পিছন হইতে ডাকিয়া বলিলেন, অমনি চললি যে? ওহি পেছন ফিরিয়া দাঁড়াইয়া বলিল, বলি গে ওদের সেই কথা। কই একবার মুখখানা দেখি। ছেলে ফিরিয়া দাঁড়াইল। মা তাহার চিবুকখানা স্পর্শ করিয়া বলিলেন, এমন ফুলটুস ছেলে আমি কোথাও দেখিনি। একেবারে ফুলের ঘায়েও রাগ হয়ে যায়। সত্য কথা, মায়ের সামান্য কথাতেই ওহির অভিমান হইয়া যায়। এই সংসারে তাহার সকল আবদার একমাত্র মায়ের ওপর। শৈশব হইতেই সে বাপের কাছে বড় ঘেঁষে না। তাহার বড় ভাই মহেন্দ্র বরং পিতার কাছে কাছে ফিরিয়া থাকে। দুই ভাই প্রকৃতিতে যেন বিপরীত। মহেন্দ্র অভিমান জানে না, সে জানে দুর্দান্ত ক্রোধে আত্মহারা হইয়া আঘাত করিতে। শক্তি বলে আপনার ঈপ্সিত বস্তু মানুষের কাছ হইতে আদায় করিয়া লইতে। ইস্পাতের মতো সে ভাঙিয়া পড়ে, তবু কোনো মতেই নত হয় না। আর ওহি খাঁটি সোনার মতো নমনীয়, আঘাতে ভাঙে না, অভিমানে বাকিয়া যায়। মা আবার প্রশ্ন করিলেন, রাগ হলো তো অমনি? না। না কেন? আমি যে স্পষ্ট দেখতে পাচ্ছি। তুই বুঝি ওদের বলেছিস মায়ের সঙ্গে দেখা করিয়ে দিবি? ওহি বলল, বলিনি, কিন্তু দেখা করতে ক্ষতি কি? ক্ষতি নেই বলিস কি তুই? রায়বাবুরা যে হাসবে, বলবে বাড়ির বউ হয়ে চাষা প্রজাদের সঙ্গে কথা কইলে। বলুক কে, তাই বলে ওরা ওদের দুঃখের কথা বলতে এলে শুনবে না? আর এমন ধারা মুসলমান নবাব বাড়ির মতো পর্দার দরকারই বা কি? আজকাল মেয়েরা দেশের কাজ করছে, ইউরোপে, এই যুদ্ধে। বাধা দিয়া মা হাসিয়া বলিলেন, তোর মাস্টারিতে আর আমি পারি নে ওহি। তা তুই নিজে শুনে যা, যা বলতে হয় বল না, সেইটাই আমার বলা হবে। আমি মহিকে বলবো আমিই বলেছি এ কথা। ছেলে জেদ ধরিল, না সে হবে না, তোমাকেই শুনতে হবে। আমি বরং দরজায় দাঁড়িয়ে থাকবো, ওরা বাইরে থাকবে, তুমি ঘরে থাকবে। শেষে তাহাই হইল। অহিন্দ্রকে মধ্যে রাখিয়া সুনীতি প্রজাদের অভিযোগ শুনতে বসিলেন। তাহারা আপনাদের যুক্তিমতো দাবি জানাইয়া সমস্তে নিবেদন করিল। প্রকাশ করিল না শুধু ইন্দ্র রায়ের নিকট শরণ লইতে যাওয়ার কথা এবং রায় মহাশয়ের সুকৌশল প্রত্যাখ্যানের কথা। তাহারা বক্তব্য শেষ করিয়া বলিল, আপনার চরণে আমরা আশ্রয় নিলাম মা, আপনি এর ধর্মবিচার করে দেন। কালির গেরাসে আমাদের সবই গিয়াছে মা, আমাদের আলু লাগাইবার জমি নাই, আখ লাগাইবার জায়গা নাই। আর কি বলবো মা, চাষির বাড়িতে ছোলা ঝাড় ওঠে না, গম ওঠে না। আমরা তবু তো কখনো খাজনা না দেওয়া হই নাই। সুনীতি বলিলেন, তোমরা বরং ও বাড়ির দাদার কাছে যাও, ওহিকে তোমাদের সঙ্গে দিচ্ছি। ও বাড়ির দাদা অর্থে ইন্দ্র রায় মহাশয়। প্রজারা ইন্দ্র রায়ের নাম শুনিয়া নীরব হইয়া গেল। রংলাল চট করে বুদ্ধি করিয়া বলিল, আগে না মা, উনি জমিদার বটেন, কিন্তু বুদ্ধিতে উনি জেলাপির পাক, যা করতে হয় আপনি করে দেন। সুনীতি বলিলেন, ছি বাবা, এমন কথা কি বলতে হয়? তিনিই হলেন এখন গ্রামের শ্রেষ্ঠ ব্যক্তি। এ বাড়ির মালিকের অসুখের কথা তোমরা তো জানো। মহি হাজার হলেও ছেলে মানুষ, আমি স্ত্রীলোক। সমস্ত গ্রামের জমিদার নিয়ে যে বিবাদ, তার মীমাংসা কি আমার দ্বারা হয় বাবা? যদি কখনো ভগবান মুখ তুলে চান মহি রহি উপযুক্ত হয়, তবেই আবার তোমাদের অভাব অভিযোগের বিচার এ বাড়িতে হতে পারবে। এখন তোমরা ও বাড়ির দাদার কাছেই যাও, ওহি তোমাদের সঙ্গে যাচ্ছে। প্রজাদের মধ্যে রংলাল আবার বলিল, আগে মা, তিনিও খামোশ তুলেছেন, সেই তো আমাদের ভয়। নইলে অন্য জমিদারদের সঙ্গে লড়তে আমাদের সাহস আছে, না হয় 10 টাকা খরচা হবে। সুনীতি বলিলেন, তিনিও কি চটটা দাবি করছেন নাকি? মুখে বলেন নাই, কিন্তু ভঙ্গি সেই রকমই বটে। গা শুদ্ধ জমিদারি দাবি করছে মা, আমরাও দাবি করছি, আবার মহাজনেরাও এসে জুটেছে। দাবি করেন নাই শুধু আপনারা, অথচ অথচ কি মোড়ে, ওতে কি আমাদেরও অংশ আছে? বারবার হতাশার ভঙ্গিতে মাথা নাড়িয়া রংলাল বলিল, কি আর বলি মা,
আর বলবই বা কাকে? আইনে তো বলছে চর যে গায়ের লাগার হয়ে উঠবে সেই গায়ের মালিক পাবে। তা চরখানি তো রায়হাটের সঙ্গে লেগে নাই, লেগে আছে উপারের চক আফজলপুরের সঙ্গে। তা আফজলপুর তো আপনাদেরই 16 আনা, আর ইপারে হলেও তো তারই আপনারা 3-4 আনার গন্ডার মালিক। অন্য প্রজারা রংলালের কথায় চঞ্চল হইয়া উঠিতেছিল। মানুষ বিদ্ধ হইলে ভীমরতি হয়, নহিলে দাবি জানাইতে আসিয়া এ কি বলিতেছে বুড়া। সুনীতি একটু আশ্চর্য হইয়া বলিলেন, দেখো বাবা, তোমাদের কথা আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা দাবি করছো চর তোমাদের প্রাপ্য, এপারে কালী নদীতে জমি তোমাদের গেছে, ওপারের চরে সেটা তোমাদের পেতে হবে। আবার মধ্যপথেই বাধা দেয়া লজ্জিতভাবে রংলাল বলিল, বলছি বই কি মা, সেটা হলো ধর্ম বিচারের কথা। আপনি বলেন ধর্ম অনুসারে আমাদের পাওনা বটে কিনা। সুনীতি নীরবে কথাটা ভাবিতেছিল। পাওয়া উচিত বই কি, দরিদ্র চাষি প্রজা। আহা। রংলাল আবার বলিল, আর আমি যা বলছি ই হলো আইনের কথা। আইন তো আর ধর্মের ধার ধারে না, উদরপিণ্ডি বুদর গাড়ে ছাপানোই তো আইনের কাজ। সুনীতি ধীরভাবে চিন্তা করিয়া শেষে বলিলেন, আচ্ছা, আজই আমি মহিকে আর মজুমদার ঠাকুরপোকে আসতে চিঠি লিখে দিচ্ছি, তারা এখানে আসুক, তারপর তোমরা এসো। তবে একথা ঠিক, তোমাদের উপর কোনো অবিচার হবে না। রংলাল আবার বলিল, শুধু যেন আইনটাই দেখবেন না মা, ধর্মপানেও একটু তাকাইবেন। সুনীতি বলিলেন, ধর্মকে বাদ দিয়ে কি কিছু করা যায় বাবা? কোনো ভয় নেই তোমাদের। প্রজারা কঞ্চিত আশ্বস্ত হইয়া চলিয়া গেল। সুনীতি বলিলেন, তুই ওবেলা একবার ও বাড়ির দাদার কাছে যাবি ওহি,